আব্বা গো, দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি মাখামাখি। মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ে জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা আর রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরলো। সাফওয়ানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তে তিনি অস্থির হয়ে গেলেন। কি করবেন না করবেন এই ভেবে সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করলো। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এই বাড়িরও ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রিহা দুই বোনেই শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদেরকে কাছে ডাকলো। তারা নিজেদের কাপড়ের দিকে তাকিয়ে আর সাফওয়ানের দিকে এগোয় না, এই ভয়ে যদি তাদের দু বোনের কাপড়ে থাকা ময়লা ওর শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবলো একদম বোনের মতো স্বভাবেদের। নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে। দুই হাত এগিয়ে তাদের কাছে নিয়ে সে আদর করলো। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সব ভয় শেষ। বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটো চুমু এঁকে দিল তার গালে। শিমু সাফওয়ানের কাজে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে যতটা খারাপ ভেবেছিল সে হয়তো অতটা বা খারাপ নয়। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদি কেমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির পাশে গিয়ে বসলো। আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোন কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দিল দাদির হাতে। ওহ সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝছো কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবোতে শুরু করলেন। যদিও বা পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায় রাগ কমানোর জন্য। রাজিয়া বেগম মনে মনে ভাবলেন এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় সে তিনি পিষতে পারতেন তবে তার আত্মার শান্তি হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগোলেই কালীগঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্তের এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সৌন্দর্য দেখল। ফিহা আর রিহা দুই বোন দুলা ভাইয়ের হাত ধরে তারা উপভোগ করছে। সাফওয়ানের মনে হলো শহরের থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেয়ে অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। শিমুর চিন্তায় চিন্তায় মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালোও নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোনো উত্তর পেল না শিমু, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যে শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকলো সাফওয়ান। ভিতরে এসেই নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে। সে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, তা না হলে বউয়ের এত কাছাকাছি আসাই হতো না তার। সাফওয়ান গলা খাকারি দিল। সাফওয়ানের শব্দ পেয়ে শিমু শটান ভাবে দাঁড়িয়ে গেল। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। শিমু সেটা খেয়াল করে আরো অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলেই কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? শিমু সাথে সাথে নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি? নিজের কথা শেষ করে শিমু ঠোঁটে কামড়ে ধরল। মনে মনে ভাবলো এটা কি বলে ফেললো সে। সাফওয়ানের মুখের হাসিটা আরো চওড়া করে বলল, ও তার মানে আমি কাছে আসব? শিমু ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত চিন্তায় সব কেমন গুলিয়ে যাচ্ছে তার। তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না, চুপ করে দাঁড়িয়ে রইল। সাফওয়ান গিয়ে বিছানায় বসে পড়ল। পুরো ঘরে একটা খাট, একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই। শিমু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না
নাকি না ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছে আছে? সত্যি বলতে আমার আপনার পাশে আসতে অস্বস্তি বোধ হচ্ছে। শিমুর অকপটে উত্তর। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। শিমু তবুও পুরোপুরি শান্ত হলো না। সাফওয়ান শিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানায় একটা কাঁথা আর দুটো বালিশ আছে। সাফওয়ান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দুভাগে ভাগ করলো। আপনি একপাশে থাকবেন, আমি একপাশে থাকব। আশা করছি আপনার কোনো অস্বস্তি হবে না। অতঃপর সাফওয়ান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে গিয়ে এক কোণে শুয়ে পড়ল। সাফওয়ান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না, কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে, আমি কিছু মনে করব না। শিমু মনে মনে সাফওয়ানকে বেয়াদব বলে গালি দিল। তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। শিমু ঘুমিয়েছে বুঝতে পেরেই সাফওয়ান চোখ মেলল। মেয়েটা তার দিকে পিঠ করে শুয়ে আছে। সাফওয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। শিমু যে পাশ করে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়ালো। শিমু গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। সাফওয়ান শিমুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার দিকে। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করলো। আজকে তাদের সম্পর্ক একটা সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত, কিন্তু সেই তো নিজের রাগকে ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল। কোন মেয়েই বা চাইবে তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক? মেয়েটার সাথে এতটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে, মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। বুকে ফাটবে তবুও মুখে ফুটবে না। সাফওয়ানের খুব ইচ্ছে করলো নিজের হাত বাড়িয়ে শিমুর গাল স্পর্শ করার, কিন্তু পরক্ষণেই নিজে করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল। সব যখন সেই শুরু করেছে তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নেবে, এতে তাকে যতই কাঠখড় পোড়াতে হোক না কেন। সকালে আজনের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল শিমুর। নিজের দিকে তাকাতেই অবাক হলো, তার শরীরে কাঁথা জোড়ানো। সাফওয়ান নিজের নির্দিষ্ট জায়গাতেই ঘুমিয়ে আছে। নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো শিমু। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপ দাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। কিছুক্ষণ সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরেই নিজেকে গালি দিতে দিতে অজু করে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁক ফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের উপর। সেই আলোতেই সাফওয়ানের ঘুম ভেঙে গেল। সাফওয়ান আশেপাশে তাকালো একবার, শিমু ঘরে নেই। সাফওয়ান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে গেল। তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। শিমু রান্না করছে রান্নাঘরে, আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। সাফওয়ান অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরও কয়েক গুণ বেড়ে যেত। সাফওয়ান শালিকাদের কাছে যেতেই ফিহা আর রিহা সাফওয়ানের কাছে বল খেলতে আবদার করলো। সাফওয়ান তাদের অনুরোধ ফেলতে পারলো না। তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ঝোপের আড়ালে চলে গেল। ফিহা রিহা আনতে যেতে চাইলে সাফওয়ান তাদের রেখে নিজেই বল আনতে গেল। ঝোপড়ার নিচে নিচু হতে বল আনতে গিয়েই ভুলবশত ঝোপড়ার কাটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেল। ব্যথায় মুখ থেকে আহ শব্দ বের হয়ে এলো সাফওয়ানের। তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে আনলো শালিকাদের হাতে। রিহা রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল, দুলা ভাই, রক্ত! রিহার চিৎকার শুনে শিমু দৌড়ে এলো। দেখলো সাফওয়ানের পিঠের শার্ট ভেদ করে রক্ত বেরোচ্ছে। শিমু দ্রুত এগিয়ে গেল সাফওয়ানের দিকে। শার্টটা খোলেন। আমার তেমন ইনজুরি হয় নাই তো। চুপ করুন তো, আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? সাফওয়ান ভাবলো সে কি মেয়ে নাকি, লজ্জা পাবে। সাফওয়ান এক টানে শার্ট খুলে ফেললো। শিমু দেখলো এক জায়গায় কাটা ফুটে গেছে, আর এক জায়গায় বেশ খানিকটা আঁচড় লেগেছে। শিমু দ্রুত কাটা টান দিয়ে বের করে সাফওয়ান ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। অতঃপর শিমু কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ের ভিতরে কেন গেছিলেন? দেখতেই তো পাচ্ছ ওখানে বেলের কাটা আর খেজুরের কাটা রাখা।
সাফওয়ান চোখ বড় বড় করে তাকালো। বেলের কাটা আর খেজুরের কাটা ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শীও হলো। শিমু এবার সাফওয়ানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকে বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। শিমু অন্যদিকে ঘুরে ঢোক গিলল, মনে মনে বলল, লোকটা কি জিম করে নাকি? সাফওয়ান শিমুর মুখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসলো, ভাবলো, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু একটু ব্যথাতে কিছুই হয় না। ফিহা আর রিহা অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে, এই ভেবে যে তাদের কারণে দুলাভাইকে আজ এত কষ্ট পোহাতে হচ্ছে। মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবন যাপন করতে পারে না, তাই জন্যই গড়ে ওঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুরবাড়ি। এক মুহূর্তেই পর হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে শিমু। ভেবেছিল এতদিন পর বাপের বাড়িতে এসেছে কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে আয়ান ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সাফওয়ানকে বারবার নাকি দেখতে চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। শিমুর যদিও ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে, বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের। তারপরে তার ছোট দুই বোনও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে, বাবা আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে সাফওয়ানও কথায় কথায় বলছিল,